ডিসেম্বরে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি নেতারা। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার দাবি ইসির। বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড় এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। সূচনা বক্তব্য 3 আগস্ট, 4 তারিখ সাক্ষ্য গ্রহণ। ঋণ জালিয়াতি ও লুটপাটে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে দুদক। সাবেক 3 গভর্নর সহ প্রভাবশালী কর্মকর্তাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দফতরে চিঠি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার 68%, কমেছে জিপিএ 5, এবার পেয়েছে 1,39,000। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলকাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে লন্ডন বৈঠকে শঙ্কা কাটলেও ভোট আয়োজনে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিদিনই সংশয় প্রকাশ করছেন তারা। সেই শঙ্কা থেকেই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে। ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো স্বৈরাচারী আচরণ বিরাজমান। এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি সে দাবিও জানান তিনি। ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। বিএনপি সংস্কার চায় না, যারা এমন মন্তব্য করছেন তারা সত্যের অপলাপ করছেন বলেও দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ জাতি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া ৩রা আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান মুখরিত রাজপথ। দেশ গড়ার প্রত্যয়ে মাগুরা দিয়ে ১০ম দিনের পদযাত্রা শুরু। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা ৫ই আগস্ট এই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে। আমরা ৩রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি ১ বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এরপর যাত্রা শুরু হয় নড়াইলের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হয় পথসভা। পরে সমাবেশে বক্তব্য দেন নেতারা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নির্বাচন কমিশনের অনেকেই একটি মহলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা তাদের ৯-৬ কোনো গেমে থাকবো না। ওরা ক্যান্টনমেন্ট থেকে বার্তা দেয়, আমরা কোন ক্যান্টনমেন্টের বার্তা মানবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে, ব্যক্তিত্বকে ৫০০-১০০০ টাকার কাছে বিক্রি করে দিয়েন না। আমরা আপনাকে অনুরোধ করব, ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে ৫ বছরের জন্য বিক্রি করে দিয়েন না। আর নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার আর বিচার সংস্কার না করেই বর্তমান সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নতুন বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের আগামী রক্ষা কবচ আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এদিকে নির্বাচন কমিশন বলছে, আইন পর্যালোচনা করেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিবেন পোস্টাল ব্যালটে। কমিশন সভা শেষে কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ভোটে অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পেতে চায় ইসি। প্রবাসী বাংলাদেশিরা কোন প্রক্রিয়ায় ভোটে অংশ নিতে পারবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কমিশন প্রক্সি ভোটের কথা জানালেও বেশিরভাগ রাজনৈতিক দল এর বিপক্ষে মত দেয় প্রক্সি থেকে সরে আসলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ ইসির নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দেশ আজকে শুধু উপস্থাপন করেছে, এটা সব শেষে নিয়েছিলাম, যদিও বা এটা ছিল আইটেম নাম্বার 1। তো এটা কন্টিনিউ করবে, এটা আজকে শুধু উপস্থাপিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন বা অধ্যাদেশ যেটা, সেটা নিয়ে যে আলোচনা হয়েছে, এখানে প্রাইমারিলি যদি আমি বলি, সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটা সার্ভিস, যেটা সংস্কার কমিশনও প্রস্তাব করেছেন, আমরা এটার সাথে একমত শুরু থেকেই।
এবং এটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম চলবে। এটা হচ্ছে মূল বিষয়, বাকিগুলো বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন রিকল করতে পারবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আরপিওর সংশোধনে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তারপরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। নতুন দলগুলো যারা এখনো শর্ত পূরণ করতে পারেননি তাদের আবারও 15 দিন সময় বেঁধে দিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীককে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন, সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। আমরা শাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না, আমরা শাপলাকে ইনক্লুড করি নাই। বলেন, ভোট কেন্দ্রে ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। ভবিষ্যতে জাতীয় এবং স্থানীয় সরকারের ভোটে আর ইভিএম ব্যবহার করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেন, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিস্তারিত তুলে ধরতে চান তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা দেওয়া পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন, এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। বিচারকদের উদ্দেশ্যে মামুন বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সবকিছু প্রকাশ করব। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে, এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী, এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 68.45%। গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ-5 দুটোই কমেছে। বরাবরের মতো এবারও সব ক্যাটাগরিতে বাজিমাত মেয়েদের।
আর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে, বেড়েছে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বলছে, খাতা মূল্যায়ন প্রক্রিয়া প্রভাবিত না করায় প্রকৃত পাশের হার পাওয়া সম্ভব হয়েছে। শিক্ষা জীবনের 10 বছরের সাধনা শেষে হাতে এসেছে এসএসসির ফল। স্বপ্ন জয়ের আনন্দে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিতে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কৃতজ্ঞতা জানালেন অভিভাবক ও শিক্ষকদের প্রতি। গোল্ডেন এ প্লাস এসেছে, মানে কান্না করে দিছি, আমি এত খুশি হয়েছি আমার রেজাল্ট দেখে। টিচাররা এত কষ্ট করে আমাদের পড়িয়েছে, তাদের জন্যই ফলাফল। এবারের ফলাফলে পাশের হার গত বছরের চেয়ে প্রায় 15% কমে 68.45% নেমেছে। 11টি বোর্ডে এবার মোট পাশ করেছে 13,03,486 জন। পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। গত বছরের তুলনায় এবার জিপিএ 5 কমেছে 43,000। সবচেয়ে বেশি জিপিএ 5 ঢাকা বোর্ডে আর সবচেয়ে কম বরিশালে। মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি। তবে পাশের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিশ্চিতের পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা। যে অঞ্চলে খারাপ করেছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আমাদের ইনপুটটা ডিফারেন্ট লাগবে কিনা, ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করা লাগবে কিনা, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় 19,04,086 জন পরীক্ষার্থী অংশ নেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 98টি গ্রাম। 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীতে পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে। জেলার 160টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 50টিতে প্রায় 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে, সেই কারণে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে। অন্যদিকে গত 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জেলায়। প্রতি বছর এইভাবে বৃষ্টিতেই শুধু জলাবদ্ধতা, এটা তো স্বাভাবিক জীবনযাপনের অংশ নয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই গুড়ি গুড়ি বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমরা কার কাছে যাইয়ে জানাবো? ঘরের ভিতর সাপ পোকামাকড় উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না। টানা বর্ষণে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। প্রাণহানি না ঘটলেও এরই মধ্যে ছোট বড় পাহাড় ধসের ঘটনায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে পৌরসভা ও জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগের তীর সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রভাবশালী বেশ কয়েকজনের বিরুদ্ধে। ইতোমধ্যে নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠিও দিয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় দেশের ব্যাংকিং খাত। রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক, এসালম গ্রুপের ঋণ জালিয়াতি ও লুটপাটের ঘটনায় ধ্বংসের মুখে পড়ে এসব লুটপাটে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ 23 ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে চিঠি দেয় দুদক। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে একটা অভিযোগের অনুসন্ধান চলছে। করোনাকালে ডিএনসিসি হাসপাতাল নির্মাণে 3,30,00,000 টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির ও সিআরএস ডিজাইনের এমডি সাইফুর রহমানকে আসামি করে মামলা করে সংস্থাটি। প্রকৃত খরচ আসলে 69 লক্ষ টাকার কিছু বেশি। মাঝখানে ওনারা বিল সাবমিট করেছেন 4 কোটি, যেহেতু 3,30,00,000 লক্ষ টাকা উনি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। করোনার সময় বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থা থেকে পাওয়া $700 মিলিয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় গেল ফেব্রুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত। আকস্মিক বন্যায় ভেঙে গেছে 2 দেশকে সংযোগকারী মৈত্রী সেতু। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্তত 20 জন। পানিবন্দী অবস্থায় আছেন বহু মানুষ। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।